আজকে বিএনপির ৩৬ জন সংরক্ষিত আসনের এমপি হয়েছে, সবাইকে অভিনন্দন। তার পাশাপাশি আরো ৩ জন যদি সংরক্ষিত আসনে এমপি হতে পারতেন, এটা জনগণের আকাঙ্ক্ষা পূরণ হতো বলে আমি মনে করি। সেটা হচ্ছে শারমিন সুলতানা রুমা, বাগেরহাট জেলার, যার বাবা আওয়ামী লীগ বিএনপি করার কারণে আওয়ামী লীগের চোখের কাটা হয়ে গিয়েছিল এবং প্রকাশ্যে তার বাবাকে আওয়ামী লীগের লোকেরা মুখের মধ্যে বিষ ঢেলে হত্যা করে লাশ ফেলে দিয়েছিল খালে। তারপরে পুলিশের কাছে মামলা দেওয়ার পর সে পুলিশ মামলা নেয় নাই এবং তার পরিবারের উপর আরো নির্যাতন নিপীড়ন চালু হয়েছিল। গ্রাম থেকে এলাকা ছেড়ে চলে আসতে হয় ঢাকাতে। তার বাবার আদর্শ রাজনীতি ধরে রাখতে গিয়ে সেই শারমিন সুলতানা রুমা ছাত্র জীবন থেকে শহীদ জিয়ার আদর্শকে বেছে নিয়ে সে কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক পদে রাজনীতি করে গেছেন। তাকে যদি মনোনয়নপত্রটা দেওয়া হতো, তার বাবার প্রতি একটা মানবিক বিচার হতো বলে, সে একটা রাজনৈতিক একটা সুবিচার পাইতো বলে মনে দল তাকে একটা মূল্যায়ন করতো, সেটা একটা সুযোগ ছিল। দ্বিতীয় হচ্ছে, আমরা যাকে বাগিনী কন্যা বলি, সংসদে সাহসী কন্যা বলি, সেটা হচ্ছে অ্যাডভোকেট সৈয়দা আশরাফি পাপিয়া, যাকে সারা বাংলাদেশের মানুষ চেয়েছে যেন উনি একটা সংসদ সদস্য হিসাবে আসেন, কিন্তু ওনাকে মনোনয়নপত্র দেওয়া হয় নাই। এটা সারা বাংলাদেশের মানুষকে দুঃখ দিয়েছে। হয়তো অনেকে ভাববেন তার হাজবেন্ড এমপি, তো ওনাকে কেন নমিনেশন দেওয়া হবে, কিন্তু এর পাশাপাশি কিন্তু আরো অনেকজনই কিন্তু পারিবারিকভাবে নমিনেশন পেয়েছেন। শ্বশুরও মন্ত্রী, বাবাও মন্ত্রী, পুত্রবধূও কিন্তু সংরক্ষিত আসনে এমপি হয়েছেন। সেই বিবেচনা করলে পাপিয়া কিন্তু অনেক সাহসী ভূমিকা সংসদের মধ্যে রাখতে পারতেন, যুক্তি দিয়ে কথা বলতে পারতেন। তৃতীয় নাম্বার, জুলাই অগ্নিকন্যা ফারজানা স্মৃতি, যাকে নিয়ে আমি কয়েকদিন আগে লাইভ করেছিলাম, মিলিয়ন ভিউজ, লক্ষ লক্ষ মানুষ ওনার সমর্থন করেছে যেন ফারজানা স্মৃতিকে নমিনেশন দেওয়া হয়। দিলে সংসদে অন্তত দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারবে। এই মেয়ে যদি দুর্নীতি করতো, এনসিপির মতো যদি তাদের চরিত্র থাকতো, তাহলে এই মেয়েও কিন্তু হাজার হাজার কোটি টাকা কামানোর সুযোগ ছিল, কারণ সে একটা ভাইরাল মেয়ে এবং দেশের জনগণ তাকে চিনত এক নামে। কিন্তু সে লোভ লালসা করে নাই, রাজনীতি থেকে দূরে চলে গিয়েছিল গণতন্ত্রের স্বার্থে, এবং বিএনপির একটি রাজনীতি তার পছন্দ হয়েছে। বিএনপি থেকে সে মনোনয়নপত্র চেয়েছিল। দেশের মানুষ জানতো যে ফারজানা স্মৃতি সংরক্ষিত আসনে এমপি হিসাবে উনি আসবেন, দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবেন, এটাই মানুষের প্রত্যাশা ছিল। এই 3 জন যদি মনোনয়নপত্র পেতেন, আমি মনে হয় জনগণের আকাঙ্ক্ষাটা পূরণ হতো। প্রিয় দেশবাসী, এই বিষয়ে আপনারা কি মতামত অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম। আমি জানি এলাকার অনেক দাবি দেওয়া আছে, গত প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে কোনো কাজ কাম হয় নাই। আমি নির্বাচনের সময় বিভিন্ন এলাকায় গেছি, বাংলাদেশের প্রত্যেক এলাকায় এই কমপ্লেন পেয়েছি আমি সাধারণ মানুষের কাছে। রাস্তাঘাট হয় নাই, স্কুল কলেজ হয় নাই, ব্রিজ কালভার্ট হয় নাই, স্কুল ভাঙ্গা পড়া, হাসপাতালে ডাক্তার নাই, ওষুধ নাই। এই সমস্যাগুলো যেখানেই গেছি নির্বাচনের সময় মানুষজন এই কমপ্লেনগুলো, এই অভিযোগগুলো দিয়েছে। এখন আপনারা এই যে ধনুর যেটা রাস্তা বলেন, এখানে সামনে দিয়ে যে ধনুটে গেছে রাস্তাটা, এই রাস্তার কাজ নিশ্চয়ই আপনাদের অনেকে যারা ইয়াং তাদের হয়তো মনে নাই, কিন্তু একটু যাদের বয়স আছে, যাদের এখন বয়স 45, 40, 45, 50 বছর বয়স, আপনাদের কিন্তু খেয়াল আছে এই রাস্তার কাজ আজকে থেকে প্রায় 20 বছর আগে কিন্তু করে গিয়েছিলাম আমি। রাস্তাটা চিকন, কিন্তু রাস্তার কাজ শুরু হয়ে গেছিল, সেই ধনুটের ভিতর দিয়ে চলে গিয়েছিল রাস্তার কাজ। এই রাস্তার কাজ ইনশাল্লাহ, কিন্তু এখানে 4 লেন করার মতন গাড়ি ঘোড়া চলে না, এত গাড়ি ঘোড়া চলে না। আমরা রাস্তাটাকে যাতে আরেকটু বড় করা যায়, যাতে দুর্ঘটনা না ঘটে, মানুষ যাতে নির্বিঘ্নে যেতে পারে, সেভাবে আমরা করব। কারণ যেখানে 4 লেন প্রয়োজন নাই, সেখানে যদি আমরা 4 লেন করি, রাষ্ট্রের অর্থ নষ্ট হয়। ঠিক আছে না? সব কিছু করতে তো পয়সা লাগে, এবং এই পয়সাটা কার? এ ভাই চুপ করতে হবে, নাহলে তোরা বক্তব্য দে আমি যাই। হ্যাঁ, তোরা বক্তব্য দে আমি যাই। চুপ, একদম চুপ। হ্যাঁ, এখন রাষ্ট্রের অর্থের কথাও তো চিন্তা করতে হবে। এই যে দেখেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধ হওয়ার কারণে যেটা হয়েছে, যেখান থেকে তেল গ্যাস আমরা আনতাম, সেই দেশগুলো আক্রান্ত হয়েছে। শুধু তাই নয়, জাহাজ যেই রাস্তা দিয়ে আসতো, এই যে আমরা শহর থেকে যে লিচুতলা দিয়ে আসলাম, এই যেই রাস্তার কথা বললেন, জাহাজেরও এরকম নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে রাস্তা আছে, সেই রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে। ফলে তেল আনতেও কষ্ট হচ্ছে, এবং যেহেতু যেই দেশ থেকে আমরা তেল আনতাম ওখানে 100% গণতন্ত্র কি মানুষকে গালি দেওয়া শেখায়? প্রশ্ন, গণতন্ত্র কি মানুষকে মানে জঘন্যভাবে তার পরিবার পরিজনকে নিয়ে গালি দেওয়া শেখায়? সেকেন্ড টাইম প্রশ্ন করলাম, একদমই শেখায় না। আল্লাহর রহমত যদি না থাকে পৃথিবীর, তাহলে সব মানুষগুলি কিন্তু রাষ্ট্রনায়ক থাকতো এবং খলিফা থাকতো, তা কিন্তু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
পার্সোনাল স্পেশাল রহমত আছে বিধায় পৃথিবীর কোন একজন মানুষ একটা দেশের রাষ্ট্রপ্রধান হয়, রাষ্ট্রনায়ক হয়, এবং আপনি যদি বলেন যে খলিফা হয়, এবং এই ধরনের মানুষগুলি খুবই মুষ্টিমেয় দু একজন। আল্লাহ তাআলা নিজে তাকে স্পেশাল সম্মান দান করেছেন। সেই সম্মানটা উনি রক্ষণাবেক্ষণ করতে পারছেন কিনা সেটা তার ব্যাপার, একদমই তার ব্যাপার। এবং প্রমাণিত আছে যে আল্লাহ তাআলা পৃথিবীর বহু রাষ্ট্রনায়ককে রাষ্ট্রনায়ক করেছেন তার হুকুমে, এবং তারা জঘন্যভাবে এই পৃথিবীর থেকে করুণভাবে বিদায় নিয়েছেন, এবং তাদের করুণ পরিণত হয়েছেন তাদের কর্মের দোষের কারণে। এখানে আল্লাহ তাআলার কিন্তু কোনো দোষ নাই। দেখেন, আমি কয়েকদিন যাবৎ দেখে আসছি যে কিছু শিক্ষিত মানুষের কাছ থেকে কিছু অশিক্ষিত ভাইরাল হওয়ার জন্য কিছু মানুষ একজন প্রধানমন্ত্রীকে, একজন রাষ্ট্রনায়ককে গালি দিচ্ছে। আপনি গালি দিয়ে আপনি মনে করতেছেন যে বিরাট মানে নেক্সট অ্যাসাইনমেন্টে আপনি মিনিস্টার হয়ে যাবেন, এমপি হয়ে যাবেন। কোনো চান্স নাই। আপনি অতি জোর সমবায় সমিতি নয় একটা যে কোনো একটা সমিতির প্রেসিডেন্ট হইতে পারবেন 1 বছর 1.5 বছরের মাথায়। তারপরে 3 মাসের মাথায় আপনারা নিয়ে কলার ধরে টানাটানি করবে। কোনো চান্স নাই। জঘন্যভাবে গালি দিয়ে, জঘন্যভাবে করে, এই যে যেরকম এই যে মানে গাব্বুস, মানে আমাদের মধ্যে গাব্বুস টাইপের এক লোক হেলমেট পরা প্রধানমন্ত্রীকে জঘন্যভাবে করেছে। না, তার গেট আপ দেখে মনে হচ্ছে উনি নামাজি মানুষ। ইসলামের সাথে কি এগুলি যায় ব্রাদার? ইসলাম কি এইভাবে একজন রাষ্ট্রনায়ককে গালি দিতে বলে? ইসলাম কি বলে একজন মৃত মানুষকে নিয়ে এরকম ভাবে গালি দেওয়া? দেখুন, আপনি যেটা করলেন পরবর্তীতে আইসা আবার এমনি করে মাপ চাইছেন, লজ্জা থাকা উচিত আপনার। আচ্ছা, লজ্জার সময় এমনিও আমাদের কমে গেছে, কারণ ভাইরাল হওয়ার জন্য টার্গেট করি সব মানুষগুলি। আমি কোনো এজেন্ডা নিয়ে কিন্তু কোনো কথা বলছি না, কিন্তু আমি সেই এজেন্ডাতে আমি যেতেই চাচ্ছি না। আপনি ভাইবেন